শিবা গ্র্যান্ড, এখানে আজকে রাতটা থেকে কালকে কাটটার জন্য বেরিয়ে যাব। আমরা এই 5.5 কিলোমিটার দেখাচ্ছে এই পথটা বেছে নিলাম। হিমকোটি হয়ে আমরা এখন যাচ্ছি। জয় মাতা দি, জয় মাতা দি। প্রায় 5200 ফুট উপরে আছি, তার প্রমাণ আমি এখানে পেলাম। আমরা উপরে উঠে দেখতে পাচ্ছি বরফের পাহাড়, সত্যি খুব সুন্দর লাগলো দেখে ওটাকে। এখন নেমে পড়লাম অমৃতসরে। পরশু দিন উঠেছিলাম আমরা হাওড়া থেকে ট্রেন যেহেতু 4 ঘন্টা লেট, আমাদের আরও আগে নেমে যেতাম, যেহেতু 4 ঘন্টা লেট হলো। এখন বাজে প্রায় 10:30। এখন আমরা রয়েছি অমৃতসরের স্টেশনে। এখন যাচ্ছি আমাদের হোটেলের দিকে। যেহেতু প্রায় 10 দিনের ব্যাপার, তার জন্য দেখতেই পাচ্ছ সবারই লাগেজ অনেক বেশি। এটাই হলো পাহাড়ি জায়গায় ঘুরতে আসার একটা কষ্টও বলতে পারো, কারণ এই লাগেজ আমাদের মেনটেন করে যেতেই হবে। কারণ পাহাড়ে তো এত ঠান্ডা থাকে, তার জন্য শীতের পোশাকও নিতে হয়। তার জন্য আমরা এত ভারী ব্যাগও হয়েছে, নিয়ে চলছি এখন হোটেলের দিকে। স্টেশন থেকে অটো ধরে চলে আসলাম লাগেজপত্র নিয়ে হোটেলের নাম হলো হোটেল শিবাস গ্র্যান্ড, যেটা গোল্ডেন টেম্পল থেকে মাত্র 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে। আর অটো ভাড়া নিল, আমরা অনেক লাগেজও ছিল তার জন্য বললেন, আর আমরা 5 জন বা 6 জন ছিলাম, তার জন্য 200 টাকা পার অটো নিল। এখন আমরা চেকিং করবো হোটেল রুমে গিয়ে, তারপরে যদি মনে হয় ফ্রেশ হয়ে বেরাতে পারবো। আর বাইরে প্রচণ্ড পরিমাণে রোদও রয়েছে, একটুখানি রেস্ট নিয়ে তারপরে বেরাবো। লোকাল মার্কেটের মধ্যেই রয়েছি আমরা, দেখতে পাচ্ছ। আর তারপরে দুপুরবেলা প্রায় 2-3টের দিকে ওয়াঘা বর্ডার যাব। তারপরে সন্ধ্যের দিকে আজকে আমরা আমাদের প্ল্যানের মধ্যে রয়েছে গোল্ডেন টেম্পল, ওখানে যাওয়ার কথা আছে। কিন্তু যেহেতু অনেক ট্রাভেলসের সঙ্গে এসেছি, কিরম কী পরিস্থিতি হবে, কিরম সবাই কি বলে, সেটার উপর নির্ভর করছে আমাদের টোটাল ট্যুর প্ল্যানটা আজকে। এই রুমে ঢুকলাম, রুমের কন্ডিশন দেখতেই পাচ্ছ। এটাই বাথরুম, ডবল বেড, সিঙ্গেল বেড রয়েছে এখানে। যেখানে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম, এই সেই মার্কেটের রাস্তাটা, টিভিও আছে। হোটেলটা খুব ভালো, সুন্দর। ওয়াঘা বর্ডার দেখে এখন হোটেলে চলে আসলাম। হোটেলে এসে একটু স্ন্যাক্স খেয়ে চলে যাবো। এখন বাজে 8টা, চলে যাবো স্বর্ণ মন্দির দেখতে। এখন যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে। আর ওয়াকিং ডিস্টেন্স এখান দিয়ে দেখাচ্ছে, আর আমাদের হোটেল থেকে 13 মিনিটের রাস্তা। আমরা প্রায় অর্ধেকটা চলে এসেছি। আর যাওয়ার পথে রাস্তাটা অসাধারণ সুন্দর, খুব সুন্দর মেনটেন করা। রাস্তার কন্ডিশন দেখতে পাচ্ছ, খুব সুন্দর হাঁটার জন্য। এখানে কোনো গাড়ি ফাড়ি অ্যালাউ করছে না, খালি অনলি বাইক চলছে। এই সোজা আমরা যেই পথ দিয়ে যাচ্ছি, এই সোজা রাস্তাই হলো মন্দিরের দিকে রাস্তা। মন্দির যাওয়ার পথে একটা সুন্দর মার্কেট পড়ে, যেটা তোমরা দেখতে পারলে। আমরা এখন মার্কেটের মধ্যে দিয়ে যাচ্ছি। ঢোকার মুখে জুতো রেখে দিলাম, আর সবাই রাখছে। তুমি দেখতে পাচ্ছ কাউন্টার, এটা জুতো রাখার কাউন্টার। জুতো রেখেই এবার সবাই মিলে। আর এখানে
মানে খালি মাথা যাওয়া অ্যালাউ নেই। দেখুন সবাই, কেউ রুমাল, কেউ ওড়না, সবার নিজের মাথা ঢেকে এই মন্দিরের দিকে আমরা সবাই যাচ্ছি। এখন গুরুদুয়ারার দিকে যাচ্ছি। আমার পিছনে রয়েছে গুরুদুয়ার, কিন্তু আমরা পুরো গুরুদুয়ারটাকে প্রদক্ষিণ করে তারপরে ঢুকবো। আমরা যখন যাচ্ছিলাম একজনই বলল যে ওখান গুরুদুয়ার গেট হলো এদিকটা, মন্দিরটা বা টেম্পলটাকে প্রদক্ষিণ করে ঢোকেন তাহলে একটু ভালো হয় উনি বললেন। তার জন্য আমার মনেও লাগলো যে না, যেটা করা উচিত। আমরা তার জন্য পুরো মন্দিরটা আর গুরুদুয়ারকে আর পুরো টেম্পলটা আমরা প্রদক্ষিণ করে তারপরে ভিতর দিয়ে ঢুকবো। এখান দিয়ে দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে লাইন রয়েছে। আর 10:30টার সময় শুনলাম টেম্পল তো বন্ধ হয়ে যায়, জানি না কতটা কভার করতে পারবো আর মন্দিরে ঢুকতে পারবো কি না। এখন লাইনে ঢুকে দাঁড়িয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ অনেকটা লাইন। এই লাইন করে তারপরে আমাদের মন্দিরের দিকে ঢুকতে হবে। এই যে মন্দির, এখন বাজে ঠিক 11:15। তার মধ্যেই মন্দিরের গেট বন্ধ হয়ে গেল। আমরা ঢুকলাম, বাবাকে তখন স্বয়ং দেওয়া হলো। আর তারপরে আমরা স্বয়ং দেওয়ার পর আমরা মন্দিরের ভিতরে গেলাম, গিয়ে মন্দিরের ভিতরটা দর্শন করলাম। বাবাকে তো বাইরে থেকে দর্শন করলাম, করে ভিতরটা প্রচুর ভিড় ছিল। আর এখন বাইরের দিকে চলে এসেছি। আর এখন বেরিয়ে আমরা যেখানে জুতোর কাউন্টারে গেছিলাম ওখানে গিয়ে তারপরে মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দির থেকে বেরিয়ে নিয়ে নিলাম লস্যির গ্লাস। দেখতে পাচ্ছ, পাঞ্জাবে আসলে লস্যি খাবো না, তো হয় না। লস্যি খেয়ে আবার যেরকমভাবে যেই পথ দিয়ে আসলাম সেই পথ দিয়ে হোটেলের দিকে এগিয়ে যাবো। অনেকটা রাত হয়ে গেছে, প্রায় বাজে 11:30। তার জন্য খুব তাড়াতাড়ি পা চালিয়ে, আর যেহেতু আমাদের হোটেল থেকে টেম্পল বেশি দূর ছিল না, প্রায় ওয়াকিং ডিস্টেন্স 15 মিনিটের ছিল। ওখানে টুকটাক কিছু কেনাকাটা আর এগুলো দেখলেই লস্যি আর একটু গরম দুধ, যেটা এখানকার ফেমাস, সেটা খেয়ে আমরা চলে আসলাম আমাদের হোটেলের দিকে। হোটেল শিবা গ্র্যান্ড। এখানে আজকে রাতটা থেকে কালকে কাটরার জন্য বেরিয়ে যাব। শুধু রাতটা থাকার জন্য এখানে এসেছিলাম আর মন্দির দর্শনের জন্য এসেছিলাম। এখন চলে এসেছি হোটেলে ডিনার করে। একটু সারাদিন যেহেতু আজকে ট্রেন জার্নি ছিল, রেস্ট তেমন হয়নি, তার জন্য একটু রেস্ট নিয়ে কালকে সকাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাবো কাটরার দিকে। গুড মর্নিং। আজকে আমাদের অমৃতসর আর কাটরা যাত্রার সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়ে গেছি বলতে রুম থেকে বেরিয়েছি ফ্রেশ হয়ে। এখন বাজে প্রায় ধরুন 8:15। এখন আমরা ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট করে সবাই দেখতে পাচ্ছেন লাগেজগুলো বাইরে রেখে দিয়েছে, কেন গাড়ি চলে এসছে। এবার মোটামুটি সবাই, যেহেতু 70-80 জন আমরা একসঙ্গে যাচ্ছি, সবাই মিলে ব্রেকফাস্ট করতেও সময় লাগে। তার জন্য আস্তে আস্তে সবাই আসছে, ব্রেকফাস্ট করছে, করেই আমরা গাড়িতে উঠবো কাটরা যাওয়ার জন্য। এখন হোটেল দিয়ে বেরিয়ে গেলাম, যাচ্ছি বাসের দিকে। এখন বেজে গেল প্রায় 10টা। বেরোনোর কথা ছিল আমাদের ঠিক 9টার সময়। এখন তাও অনেকটা লেট হয়ে গেল। এখন বাসে সবার লাগেজ তোলা হয়ে গেছে। এখন যাচ্ছি বাসে। বাস ডাইরেক্ট নিয়ে যাবে আমাদের পুরো কাটরাতে। যদি সম্ভব হয় আজকেই আমাদের ট্রেকটা, মা বৈষ্ণব দেবী যাওয়ার ট্রেকটা আজকেই স্টার্ট করে নেব। যেহেতু ফ্যামিলির সঙ্গে এসেছি, সবার শরীর বা কন্ডিশনের কথা ভেবেই আমাদের যেতে হবে আর ট্রেকটা আরম্ভ করতে হবে। তার জন্য ঠিক নেই, আজকে করবো না, কালকে সকালবেলা বেরাবো। দেখছি এখন আগে বাসে তো উঠিনি, তারপরে কোথায় কি হয়, কি করব, লাঞ্চ কোথায় কি হবে না হবে দেখছি। বাসের দিকে চলে আসলাম। এই বাসটা পুরোপুরি স্লিপার।
দেখতে পাচ্ছি পুরো স্লিপার সব কটাই। সিট কি করে কে কি করে যাবি? শুয়ে যাবে, বসে যাবে, যেভাবে ইচ্ছে সেভাবে যাবে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাও। আমি কেন দাঁড়িয়ে? পচা কি করে করে যাবি? মাথা উঠে যাবে, রিল্যাক্স ভাবে যেতে পারবে। তাহলে ওই এসি বাস ছাড়তে ছাড়তে অনেকটা লেট হচ্ছে, তার জন্য আবার আমাদের খিদে পেয়ে গেছে, তার জন্য খেয়ে নিলাম আবার ছোলে বাটারা। কেরম খেতে রে পাচা? ভালো, গরম গরম ভালো তো লাগে, ভালো লাগে খেতে। হ্যাঁ, কত দাম ভাইয়া? প্রাইস কিतना है इसका? প্রাইস कितना है? দামটা বেশি না, 30 টাকা। আর আমাদের ওখানে এই জিনিসটাই খেতে যাই মোটামুটি অনেক টাকা দাম নিয়ে যায়। ভালো খেতে, ভালো। আর সব থেকে আরও বেশি ভালো লাগলো এই জিনিসটা, এটা হলো আলু চাট, হেবি সুন্দর টেস্ট এটা। বাস জার্নি শেষ করে, সরি শেষ হয়নি, একটু মানে 1.5 ঘন্টা বাস জার্নি করে সবাই একটু বসলাম একটা ধাবাতে চা খাওয়ার জন্য। সামনে একটা পেট্রোল পাম্পও আছে, সবাই একটু বসরুমও গেল ওখানে, তার জন্য এখানটা দাঁড়ালাম। এখনও অনেকটা সময় বাকি আছে, যেহেতু এখানে নেটের সমস্যা আছে তাই দেখতে পাচ্ছি না কত কিলোমিটার বাকি আছে, নাহলে এখন বলতে পারতাম যে কত কিলোমিটার বাকি আছে, কতক্ষণ আর লাগতে পারে। এখন যাচ্ছি। আর এটা ডবল ডেকার বাস, মানে স্লিপার কোচ, একটু সমস্যাও হচ্ছে বাসটাতে। এই চা ব্রেক হয়ে গেলেই আবার বাসে উঠে। পাঞ্জাব থেকে যাওয়ার পথে একটা খুব বাজে বাস দুর্ঘটনা দেখলাম। এটা হলো কাটরার রাস্তা, আর এখান দিয়ে আমরা এক্ষুনি আসলাম, তার মধ্যে এই দুর্ঘটনা দেখলাম, খুব বাজে লাগলো। আমরা একটা জায়গায় দাঁড়ালাম যেখানে মানে আজকে লাঞ্চটা এখানেই করবো। সত্যি স্লিপার বাসের যেমন সুবিধা আছে তার অসুবিধাও অনেক রয়েছে। এটা হলো তার বাস, মানে অনেক সময় একটুখানি যে মানে যেহেতু স্লিপার তার জন্য হাঁটা চলার জায়গাটা একটু কম, তার জন্য একে অপরে যখন যেতে আসতে একটু অসুবিধা হচ্ছে। আর অল টাইম শুয়ে যাওয়ার আর যেতে হচ্ছে, এটা একটা অসুবিধা হচ্ছে। তাতে অনেকের শরীর খারাপও হচ্ছে। আর আরেকটা সবথেকে বাজে জিনিস হলো, যেহেতু এসি বাস আর এরমভাবে যেতে হচ্ছে শুয়ে, যাদের ধরুন বমিটিং মানে বমির একটা সমস্যা থাকে, তাদেরও একটা সমস্যা হচ্ছে, যাতে মানে তারাও হুটপাট যদি শরীরটা খারাপ করছে, মানে সিট ছেড়ে মানে অসুবিধার কথা বলতেও পারছি না অনেকে। এতে কিছু আমাদের সবারই একটু মানে সমস্যা হচ্ছে। তাও মোটামুটি 4 ঘন্টা হয়ে গেল, আর কতক্ষণ লাগবে, মেবি আর বোধহয় 2 ঘন্টা বা 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো কাটরাতে। কমপ্লিট হলো এবার আজকে দুপুরের লাঞ্চ। এবার আমরা বেরিয়ে গিয়ে আমি যাবো হলো বাসে করে। এখন বাজে হলো প্রায় 3:30 বেজে গেছে। বেরাবো, যেহেতু 3খানা অনেক আগেই বললাম অনেক যাত্রী না আমরা একসঙ্গে মানে যাচ্ছি, তার জন্য কোনো গাড়ি আগে আসছে, কোনো গাড়ি পরে আসছে, এর জন্য একটু অসুবিধা হচ্ছে। তাছাড়া মানে আমরা যে বাসে এসেছি সবার বাসের খাবার কমপ্লিট হয়ে গেছে, কিন্তু পরের যে গাড়িটা আসলো তাদের এখনই পৌঁছেছে, তার জন্য তাদের খাওয়া এখনও হয়নি। তাদের খাওয়া কমপ্লিট হলেই আমরা একসঙ্গে যাত্রা শুরু করব। সকাল থেকে এখন রাত হয়ে গেল, এখনও দেখাচ্ছে আমাদের প্রায় 10 মিনিট রাস্তা আমাদের যে হোটেল, আর হোটেল এখান থেকে বাকি আছে 3.5 কিলোমিটার মতন। দেখতেই পাচ্ছ রাতের দৃশ্য। আমরা প্রায় আর 9 মিনিট পর এই বাস থেকে নামবো। এখন বাজে 9টা, এখন চলে আসলাম হোটেলে। এটা হলো হোটেল। এখানে আরেকটা বড় সমস্যা, তোমরা হয়তো সবাই জানো, কাশ্মীরে আমাদের কাশ্মীরে বা জম্মুতে
আমাদের ওখানকার লোকাল সিম সাপোর্ট করে না, এখানে আলাদা সিম নিতে হয়, তার জন্য এখানে আমাকে একটা সিম নিতে হবে। আর এখন বাজে 9টা। আর বৈষ্ণব দেবী যাওয়ার জন্য একটা পর্চি কাটতে হয় আইডির জন্য, সেটা 10টা অবধি খোলা থাকে। এবার আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে এসেছি, অনেক বয়স্ক লোকজনও আছে, তার জন্য সবার রেডি বা প্রিপারেশনের ব্যাপার থাকে, কারণ অনেকটা দূর ট্রেক ওটা। তার জন্য আমরা ভাবছি কালকে ভোরবেলা মানে আবার 4টের সময় খোলে, 10টার সময় বন্ধ, 4টের সময় খোলে। ভাবছি আবার 4টের সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে বৈষ্ণব দেবীর জন্য আমরা যাব। এখন বাজে 9টা, চলে আসলাম এই হোটেলটায়। এখান থেকে যখন দেখছিলাম, যেহেতু এখানে আমার সিম নেই, একজনের হটস্পট থেকে নেট নিয়ে লোকেশান চেক করে দেখলাম 3 কিলোমিটার রাস্তা এখান থেকে আমাদের বৈষ্ণব দেবীর গেট। যেহেতু 9টা বাজে, 10টার সময় পড়ছি দেওয়া বন্ধ করে দেয়, তার জন্য রিস্ক নেব না, ভাবছি আমরা সবাই কালকেই যাব। আর একটা সমস্যা তোমরা হয়তো সবাই জানো, আমাদের ওখানকার লোকাল সিম এখানে কাটরা বা জম্বুতে সাপোর্ট করে না বা নেয় না আমাদের, তার জন্য বা আমাকে আরও অনেকে নিচ্ছে সিম, আমাকে এখান থেকে একটা সিম নিতে হবে। সিমের খরচা বলছে 400 টাকা করে, আনলিমিটেড 28 দিনের। আগে হোটেলের চেকিং করিনি, তারপরে আমি যেমনই এক্ষুনি বললাম যে তোমাদের এখানে আসলে একটা আলাদা সিম নিতে হয়, তার জন্য আমি দাদার থেকে এক্ষুনি একটা সিম নিলাম, যেটা 28 দিনের আনলিমিটেড। এয়ারটেলের দাদা বললো এয়ারটেলটা একটু ভালো হবে, ভালো বলতে জিও আর এয়ারটেল দুটোই ভালো, কারণ দুটোই 5G বলছে, কিন্তু তাড়াতাড়ি চালু হবে এয়ারটেল, তার জন্য এয়ারটেলটা আমি নিলাম। ওটা নিল 400 টাকা। বৈষ্ণব দেবী যাওয়ার জন্য সবার আগে RFID মানে এটা তোমাদের করে নিতে হবে আধার কার্ড দিয়ে। আর যেটার মোটামুটি যারা কাউন্টারে আছে তারা বললো তো এটা নেওয়ার 6 ঘন্টা অবধি ভ্যালিড থাকে, 6 ঘন্টার মধ্যে মন্দিরে পৌঁছাতে হবে। আমরা যেহেতু রাত্রিবেলা দর্শনের জন্য বেরাবো, তার জন্য আমরা এখনই করে নিলাম। এখন বাজে হলো 10টা। উনি বললেন 6 ঘন্টার মধ্যে তোমাদের মন্দিরে ঢুকতে হবে। আমরা ট্রাই করবো খুব তাড়াতাড়ি উঠে আজকে মানে মন্দিরের দিকে বেরোনোর জন্য। মর্নিং, আজকের তারিখটা হলো 26 তারিখ, আর এখন বাজে 4টে। কালকে রাত্রে আমরা করে ফেলেছিলাম RFID, যেটা বৈষ্ণব দেবী যাওয়ার জন্য যে পারমিশনটা করতে লাগে সেটা। এখন আমরা বেরাচ্ছি মন্দিরে যাওয়ার জন্য। এখন প্রায় বলছে 10 মিনিট বোধহয় লাগে, হোটেলের বাইরে অটো চলে আসবে, আর অটোতেই আমরা মন্দিরে গেট অবধি যাব। এখন অটো থেকে নেমে গেলাম, অটোয় 200 টাকা নিল। এইখানে বানগানা বলে একটা জায়গা আছে, ওখান থেকে আমাদের যাত্রা আজকে শুরু হবে। আমরা সবার পড়ছি নিয়ে নিয়েছি, গলায় জ্যাকেট পরেছি, কিন্তু পরে নিয়েছি। আর উনি অটো ড্রাইভার যিনি আছেন উনি বললো যে আপনারা চুনরি ছাড়া আরও কিছু আছে, ওটা নামটা উনি বললো, আমি মনে নেই, যে প্রসাদ, মেনলি প্রসাদ ঠাকুরকে চড়ানো হয় না, দেওয়া হয় না, আপনারা প্রসাদ নেবেন না। এখান থেকে তিন রকম জিনিস পাওয়া যায়, মায়ের চুনরি আর কি একটা আর দুটো জিনিসের নাম বলবো। আমরা এখান থেকে আজকে হাঁটা আরম্ভ করব। মন্দির তোমরা দেখতেই পাচ্ছ, দূরে যে লাইটগুলো জ্বলছে, আমাদের হেঁটে হেঁটে ওখানে উঠতে হবে, তারও উপরে উঠতে হবে। এই জায়গাটার নাম হলো বানগানা। এই গেট থেকেই আমাদের আজকে যাত্রা শুরু হলো। আমরা যে যাচ্ছি এখন, এটা হলো বানগানার রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে। এই রাস্তাটা হলো ওল্ড রাস্তা, এটা হলো পুরনো রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে এখন চরণ পাদুকা মন্দিরের দিকে চলে আসলাম। কথিত আছে এই মন্দিরে মা দাঁড়িয়ে ভৈরব বাবাকে দেখার জন্য উকি মেরেছিল, তারপর থেকে এখানে তার পাদুকা এখনও রয়েছে, তার জন্য এই মন্দিরের নাম চরণ পাদুকা মন্দির। আর এরকম যেতে যেতে রাস্তার মধ্যে আমরা অসংখ্য খাবারের দোকান তোমরা দেখতে পারবে। আর একটা প্রথমে যেটা বলছিলাম, এই ট্রেকে
মানে একটা নতুন রাস্তা আছে, পুরনো রাস্তা। আমরা এখন এই পুরনো রাস্তা দিয়ে যাচ্ছি। পুরনো রাস্তার এটাই বড় অসুবিধা, এটা হলো ঘোড়া আর এরম রেস্টুরেন্ট আর লোকের ভিড় অনেক রয়েছে। আর নতুন রাস্তায় এরম ঘোড়া বা রেস্টুরেন্ট বা এত লোক গিঞ্জি জায়গা না ওটা। এরম আরও এটা যতটা খাড়াই আছে ওটা অতটা খাড়াইও না। এবার আমরা কারণ এখান থেকে যাচ্ছি কারণ একটাই, এটার 3 কিলোমিটার কম রাস্তা, ওটা 3 কিলোমিটার আরও বেশি। তার জন্য আমরা আরও অনেকে এই রাস্তায় প্রেফার করলাম। দেখতে পাচ্ছি এই রাস্তায় ভিড় বেশি, সবাই রাস্তা দিয়ে যাচ্ছে। আর একটা কারণ, অনেক বয়স্ক লোকজন আমাদের সঙ্গে যাচ্ছে। রাস্তায় যদি কোনো সমস্যা হয় ওইখানে সেই সুবিধাটা আমরা নাও পেতে পারি। তার জন্য আমরা যাচ্ছি পুরনো রাস্তা ধরেই। যখন হাঁটা আরম্ভ করেছিলাম আমরা দেখতে পেয়েছি অন্ধকার ছিল, এখন পুরো ভোরের আলো ফুটে গেছে। আর মোটামুটি এখনও হাঁটছি, প্রায় এখন অর্ধকুমারী আর বোধহয় 2 কিলোমিটার বাকি আছে, যাচ্ছি। এরম রেলিং করা আছে, একটা ওপরে ওঠার জন্য, একটা নিচে নামার জন্য। এখনও বর্ষাকাল শুরু হয়নি, তার জন্য রাস্তা এরম রয়েছে। যখন বর্ষাকাল শুরু হয়, যেহেতু ঘোরা যায়, তার জন্য অনেক কাদা হয়ে যায়, জল থাকে, অনেকটাই সমস্যা হয় বর্ষাকালে। হাঁটতে ভালোও লাগছে। আর যেহেতু আমাদের সঙ্গে একটু বয়স্ক লোকজন যা হাঁটছে, তাদের অবশ্যই কষ্ট হচ্ছে, কিন্তু তাদের মানসিকতা আর মন এত স্ট্রং, তারা এত ওরম ভারী শরীর আর পায়ে হাঁটুতে তাদের ব্যথা, তাও আমাদের সঙ্গে হাঁটছে। আমরা চাইলে একটু গতিবেগ বাড়িয়ে দ্রুতভাবে এগিয়ে যেতে পারি, কিন্তু তাদের কথা ভেবে আমরাও তাদের সঙ্গে পাল্লা দিয়ে হাঁটছি। কারণ আমাদের আজকে ডেস্টিনেশন আছে খালি পুজো দেওয়া, ওটাই দেবো আর সবার সঙ্গে দেবো। যে আমার স্ট্যামিনা আছে, আমার ক্ষমতা আছে বলে আমি চলে যাবো সেরকম না। যারা নিয়ে এসছে তাদের সঙ্গেই যাব, একসঙ্গেই যাব। আমাদের যাওয়ার পথে এরকম একটা পুলিশ চেকপোস্ট পড়বে, যেখানে আবার আমাদের স্ক্যান করে নেবে। পুলিশ চেকপোস্ট পাস করলাম। যাত্রাপথে আপনারা এরকম সিঁড়ি অনেক দেখতে পারবেন। এই সিঁড়ি করে আসা মানে অনেক শর্টকাটে আপনি চলে আসতে পারবেন, কিন্তু একটাই অসুবিধা, সিঁড়িগুলো খুব খাড়াই। যাদের জন্য হাঁটুতে ব্যথা বা পায়ে ব্যথা আছে তাদের একটু সমস্যা হতে পারে, আর একটু কষ্ট বেশি হয়, কিন্তু অনেকটা কিলোমিটার, অনেকটা সময় আপনি সেভ হবে। আর দূরে যেই বাড়িগুলো দেখা যাচ্ছে, মানে সব আমরা যেখান থেকে আসলাম আমরাও ঠিক ওখান দিয়েই এসেছি। আর যত হোটেলগুলো রয়েছে সব এদিকেই রয়েছে, দেখতেই পাচ্ছেন। আমরা সিঁড়ি দিয়ে উঠলাম, উঠে আবার এখান থেকে হাঁটা আরম্ভ করবো সোজা। আর যাওয়ার পথে এদের আপনারা অজস্র দেখতে পারবেন, এরা ওয়েট করছে আপনার হাতে কখন খাবার দেখবে আর এরা কখন সেটা ছিনিয়ে নেবে। তার জন্য এখানে আসলে খাবার বা প্রসাদ খুব সাবধানে নিয়ে আসবেন। এদিক বসে থাকবে এই উপরে, দেখবে কার হাতে কোন খাবার আছে, দেখে ব্যাস নিয়ে দৌড় মারবে, পালাবে। আমরা প্রায় চলে এসেছি অনেকটা। যেটা নিচ থেকে দেখতে পাচ্ছিলাম আলো জ্বলছিল, অর্ধকুমারী স্টপ। এর আরেকটুখানি 500 মিটার দূরেই এই টাওয়ারটার 500 মিটার দূরেই অর্ধকুমারী। আমরা এখন এখানে উঠতে হবে। ওখানে যেরকম তখন দেখালাম অর্ধকুমারী, এখান থেকে এই যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এই একটা এই পাশ দিয়ে গেলে, যেখানে এই বোটটা আসবে, বোটের এই পাশ দিয়ে গেলে 6.5 কিলোমিটার বাকি থাকবে, অর্ধকুমারী হয়ে এখান দিয়ে যেতে হবে। আরেকটা হলো 5.5 কিলোমিটার, যেটা ডাইরেক্ট মায়ের দরবার
বৈষ্ণবদেবী টেম্পল। আমরা এখান থেকে আসার সময় অর্ধকুমারী মাকে দর্শন করে এখান থেকে ফেরার সময় ফিরবো, তার জন্য এখান থেকে না গিয়ে আমরা এই পথ বেছে নিলাম। আমরা এই পথ দিয়ে এখন যাচ্ছি মায়ের দরবারে, কারণ আস্তে আস্তে রোদটা বাড়ছে আর টাইমটা অনেকটা হয়ে গেছে, একটু ট্রাই করবো তাড়াতাড়ি যাওয়ার। তার জন্য আমরা এই 5.5 কিলোমিটার দেখাচ্ছে এই পথটা বেছে নিলাম। হিমকোটি হয়ে আমরা এখন যাচ্ছি। যাওয়ার সময় আরেকটা পুলিশ চেকিং পড়বে, এখানে পুলিশ চেকিং করে বেরিয়ে আবার সোজা হাঁটবো আমরা, দেখতে পাচ্ছেন। থ্যাংক ইউ। এই রাস্তা দিয়ে আরেকটা জিনিস দেখা যাবে, তোমরা ব্যাটারি গাড়ি এখান দিয়ে পেয়ে যাবে। আর ব্যাটারি গাড়ির জন্য 2 মাস আগে থেকে বুকিং করতে হয়, বা যদি স্লট খালি থাকে তাও ওখানে যখন আমরা ঢুকলাম আমরা যখন দেখলাম যে অনেকে লাইনে দাঁড়িয়ে আছে, কিছু লোক গ্যাদারিং করা ছিল। ওখানে যদি স্লট খালি থাকে তাহলে ওখান থেকে 450 টাকার বিনিময়ে এই 5.5 কিলোমিটার রাস্তা এই গাড়ি আপনাদের মন্দির অবধি নিয়ে যাবে। এই রাস্তাটা একটু পরিষ্কার ওই রাস্তা থেকে। একটা এটিএমও দেখলাম, J&K ব্যাংক। সেফটি আছে, অনেকই সেফটি আছে। এই রাস্তায় একটা কি দোকানপাট খুব কম, ওই রাস্তায় আমার দোকানপাট অনেক বেশি ছিল, কিন্তু তাও পুলিশ আছে, তারা আপনাকে জিজ্ঞাসা করবে আপনি এখান দিয়ে যান ওখান দিয়ে যান। এই একটা রাস্তা যেটা আপনাকে প্রথমবার দেখাচ্ছিলাম না, যে রাস্তা দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, এইটা হলো সেই রাস্তাটা। যে রাস্তাটা আমি বলছিলাম পুরো ফাঁকা দেখতে পাচ্ছি। রাস্তার কোয়ালিটি মানে রাস্তার কন্ডিশন দেখতেই পাচ্ছেন কত সুন্দর। আর আমরা যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তায় অনেকটা গিঞ্জি, অনেক লোকজন ছিল, ঘোড়া আসছিল, ঘোড়ার পটি পড়েছিল, কিন্তু এই রাস্তায় সেইগুলো একদম কিচ্ছু নেই, পুরো পরিষ্কার রাস্তা একদম। দেখুন রাস্তার ওরম গিয়ে ওই নীল রঙের যে শেডগুলো দেখা যাচ্ছে, শেড হয়ে এটা যাচ্ছে। এই রাস্তা দিয়ে ট্রাভেল করা আমার মনে হয় খুব ভালো, কারণ লোক কম, নিজেরাই গল্প করতে করতে আপনারা চলে যেতে পারবেন, হাঁটতে পারবেন। ওই রাস্তায় কখনো ঘোড়া ধাক্কা মারছে, কখনো যারা পিট্টু নিয়ে যাচ্ছে, এই সমস্যাগুলো এই রাস্তার মধ্যে ছিল। এখান থেকে ভবন দেখাচ্ছে 5 কিলোমিটার, হ্যাঁ তাই না, আরও বেশি দেখাচ্ছে তো 5 কিলোমিটার। আমাদের সঙ্গে একটা আমাদের বন্ধু দেখা হয়ে গেল, যারা আমরা 2 দিন ধরে ট্রেনে যাত্রা করেছি, পাশাপাশিই ছিলাম। দাদা বলছে যে 5 কিলোমিটার দেখাচ্ছে, তুমি যাও না বুঝতে পারবে না। কথার মধ্যে অনেক কিছু আছে এই কথাটার মধ্যে। এই দাদারা রাত্রির 12টার সময় যাত্রা শুরু করেছে, তারা দর্শন করে এখন নামছে। তার কিছু বন্ধু ওপরে রয়েছে বলে সে আবার তাদের আনতে যাচ্ছে। যাত্রাপথে আমাদের কোনো রকমই অসুবিধা হচ্ছে না, দেখতেই পাচ্ছ। এরকম টয়লেটও, এত সুন্দর পরিষ্কার টয়লেটও তোমরা দেখতে পারবে। এখানে ছেলে মেয়ে উভয় শৌচালয় আছে, তার পাশেই একটা রেস্টুরেন্টও আছে ওই দিকটা। তোমরা ওখানে বসে কিছু খেতেও পারো বা কিছুক্ষণ বিশ্রামও নিতে পারো। আর এই রাস্তা যেরকম বললাম, এই রাস্তায় অতটা পিট্টু, ঢুলি বা গাড়ির অতটা চাপ নেই, বা ঘোড়ার অতটা চাপ নেই, কারণ ওই রাস্তাগুলোতে এই সমস্যাটা ছিল। আর এখানে এটা যথেষ্ট চড়াইটা কম। আর এই ব্যাটারি গাড়িটা মাঝে মাঝে যাচ্ছে, যেটা তোমাদের আগেই বললাম 5.5 কিলোমিটার নিয়ে যাবে, 5.5 কিলোমিটার নিয়ে যাবে। যেটা বললাম 5.5 কিলোমিটার নিয়ে যাবে, 450 টাকা নেবে। খালি একমাত্র এই গাড়িটাই এখান দিয়ে যায়, আর কোনো গাড়ি এখান থেকে যায় না। তার জন্য রাস্তাটা খুব পরিষ্কার। তোমরা যদি মনে করো আসবে, তাহলে সবসময় এই রাস্তা ধরে আসবে। হয়তো নিচ থেকে আসার সময় কিলোমিটার, যেন স্টার্টিংয়ে বললাম কিলোমিটারটা বেশি হয়েছে, 3 কিলোমিটার বেশি, কিন্তু 3 কিলোমিটার গল্প করতে করতে আনন্দের সঙ্গে হাঁটতে হাঁটতে মেকআপ হয়ে যাবে, কারণ ওই রাস্তা থেকে এই রাস্তায় চড়াইটা কম, কষ্টটাও খুব কম।
দূর দিয়ে আপনি দেখতে পাচ্ছেন একটা হেলিকপ্টার আসছে। এখানে হেলিকপ্টার সার্ভিসও রয়েছে। এই হেলিকপ্টারটা যা দেখাই যাচ্ছে না আমার ফোনে। পেয়ে গেল চলে গেছে। এই হেলিকপ্টার যেখানে যাবে তার উপরে আমরা উঠবো। মানে হেলিকপ্টারটা দেখতেই পারলেন কতটা ছোট দেখাচ্ছিল, আমার ফোনেও ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছিল না। আর এই হেলিকপ্টার সার্ভিস আগে থেকে বুক করতে হবে, তার জন্য 2200 থেকে 2400 টাকা নেবে। আর আপ ডাউন যদি বুক করেন তাহলে 4200 থেকে 4500 মধ্যে নেবে। আর এটা বুক করতে গেলে মোটামুটি আপনাকে 2 মাস 2.5 মাস আগে বুক করতে হবে। হ্যাঁ, যেমনটা বললাম, আপনারা যেরকমভাবে যেতে চান এখানে সেরকমভাবে যেতে পারবেন। ঘোড়া যদি নিয়ে যেতে চান, ঘোড়ায় মোটামুটি নিচ্ছে, যদি নিচ থেকে এখন ডাইরেক্ট বুক করেন তাহলে 1800 টাকা নেবে। আর মোটামুটি যদি আপ ডাউন নেন তাহলে 2800 টাকা নেবে। মানে ওপরে নিয়ে যাবে বা নিচেও নিয়ে যাবে। আর ঢুলিগুলো যেগুলো কাঁধে পালকি করে নিয়ে যাচ্ছে, 4 জন আপনাদের নিয়ে যাবে, তার জন্য ওরা নিচ্ছে হলো 3100 টাকা। আর যদি আপ ডাউন নেন সেটা ডবল। আর মাঝে মাঝে দেখতে পাচ্ছিলেন, আমার ব্লগে হয়তো দেখতে পাচ্ছিলেন যে বাচ্চাদের নিয়ে যাওয়া হচ্ছিলো, সেটা তার জন্য নিচ্ছে ওরা 450 টাকা করে নিচ্ছে। আপনাদের আমি সব কটা রেট আমি বললাম। আর সব রকম পরিস্থিতিও বলতেই যাচ্ছি, হাঁটছি মন্দিরের পথে, বা শরীরের কন্ডিশন অনুযায়ী ডিসাইড করবেন আপনারা এই ট্রেক বা মায়ের দরবার কীভাবে যাবেন। কারণ স্বাস্থ্য মন দুটোই ঠিক রাখতে হবে, দুটোই ঠিক রেখে মায়ের কাছে আমাদের ঠিকঠাকভাবে পৌঁছাতে হবে। আমরা প্রায় অনেকটাই চলে এসেছি, আর প্রায় 3 কিলোমিটার বাকি আছে। 3 কিলোমিটার যেতে দেখলাম ওয়াকিং ডিস্টেন্স 3 কিলোমিটার, টাইম লাগছে 1 ঘন্টা 20 মিনিট। দেখি কতক্ষণ লাগে আরও যেতে। জয় মাতা জি, জয় মাতা দি, জয় মাতা দি। আর এই কাকিমার পায়ে সমস্যা রয়েছে, আর্থারাইটিস আছে, তাও উনি পুরো রাস্তাটাই হেঁটে হেঁটে যাচ্ছে। আর এনাদের এই মনের জোরটা দেখেই আমরাও যাচ্ছি। কেন এনারা যদি পারে তো আমরা কেন পারবো না, বা আপনারা কেন পারবেন না? চেষ্টা করবেন। সবই তো সুবিধা আছে আমি আপনাদের বললাম, কিন্তু হেঁটে আসার হয়তো কষ্ট পাবেন, কিন্তু হেঁটে আসার মজা, ওখানে যখন যাবেন মনে হবে যে কিছুটা আপনি অ্যাচিভমেন্ট করে ফেললেন হেঁটে এসে। একটু কষ্ট হলেও বলবো হেঁটে আসার চেষ্টা করবেন, নাহলে তো এমনি আপনার যাওয়ার পথে অনেক রকম পরিষেবা আপনি পাবেনই। যদি সেরকম অসুবিধা হয় তখন পরিষেবা আপনি তখন নিতেও পারেন। তখন হয়তো আমি যেই রেটগুলো আপনাকে বললাম সেই রেটগুলোর থেকে 200-300 টাকা ওরা বেশি চাইতে পারে, কিন্তু ওরাও নিচ থেকে যে সার্ভিসটা ওরা দেবে এখান থেকেও সেম সার্ভিস ওরা দেবে। দূরে ওটা দেখতে পাচ্ছেন, এই প্রথমবার। এতদিন অনেক জায়গায় গেছি, গাড়িতে চড়ে পাহাড় দিয়ে যেতে যেতে বরফ দেখতে পেয়েছি। এই প্রথমবার পাহাড়ের রাস্তায় হাঁটতে হাঁটতে এই প্রথমবার বরফ দেখতে পেলাম। তার মানে আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে এনারা যদি এরকমভাবে যেতে পারে তাহলে আমরা কেন পারবো না? অনেকজনকে দেখছি, অনেক বাচ্চাদেরও দেখেছি হাঁটছে। সবই মনের উপর, মনের শক্তির উপর সব কিছুই। মনে জোর থাকলে অবশ্যই সব কিছু হয়। সেটা প্রমাণ করলো আমাদের সঙ্গে যে আসছে কাকিমা, সেই কাকিমাটা। তার ওজন বা শরীরের কন্ডিশন দেখতেই পাচ্ছ, একজনের বয়স অনেকটাই, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে তারা হাঁটছে। কাকিমা এটা হাই করো তো, দেখতেই পাচ্ছ। সবাই মনের জোরটাই হলো মেন। যত মনের জোর থাকবে
মানুষের কোনো শরীরের আর মা তো আছেই, সে তো আমাদের টানবেই। প্রায় 5200 ফুট উপরে আছি, তার প্রমাণ আমি এখানে পেলাম। আমরা উপরে উঠে দেখতে পাচ্ছি বরফের পাহাড়, সত্যি খুব সুন্দর লাগলো দেখে ওটাকে। যখন আমরা ট্রেকটা আরম্ভ করলাম বা কিছুক্ষণ আগে তোমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার এইটুকুনি দেখাচ্ছিল, এখন দেখলে তার মানে এটা দেখেই বোঝা যায় যে আমরা একদম অনেকটা সামনাসামনি চলে এসেছি। এটা দেখেও অনেকটা আনন্দ লাগলো। এখন আর মোবাইলে নেট কাজ করছে না, তাই বুঝতে পারছি না আর কতক্ষণ বাকি আছে। আর মেবি লাস্ট যখন দেখেছিলাম তখন 1 ঘন্টা 55 মিনিট বাকি ছিল। তারপর আমরা 10-15 মিনিট তো হেঁটে তো আসলাম। এখন আশা করছি আর 30-35 মিনিট হয়তো বাকি আছে। দেখা যাচ্ছে মন্দির, আর একটুখানি বাকি আছে। এখান থেকে গিয়ে ওই রাস্তা হয়ে মন্দির। কাকিমা, একদম মায়ের দরবার অবধি চলে আসলাম। আর এটা নিয়ে 4টে পুলিশ চেকপোস্ট আমরা কমপ্লিট করছি বা যাচ্ছি। এটা হয়তো লাস্ট চেকপোস্ট, আমরা চেকিং করছি। আমরা এখন চলে আসলাম পার্বতী ভবনের দিকে। এখানে এটা হলো একটা লকার সেকশন। এখানে তোমরা আমাদের ব্যাগ, ফোন, জুতো সব রাখতে পারো, বা রেস্ট রুমও বলতে পারো তোমরা। এখানে তোমরা রেস্ট নিতে পারো, বা জল বা কিছু খাবার জায়গাও এখানে আছে। অনেকে রাস্তায় এসে ফার্স্ট এখানে এসে রেস্ট নেয়, বা অনেকে এটা লকার রুম। সবাই এখানে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়া হয়ে গেছে প্রায় 12টার সময় হয়ে গেছে। এখন বাজে 1:30 না 2টো বেজে গেছে, 2টোরও বেশি। খালি যেহেতু দুখানা লাইন ছিল, আমাদের যাদের সঙ্গে আসছিলাম দুটো লাইনে মানে ছিল। আমরা একটা লাইনে যেটা খুব তাড়াতাড়ি এগিয়ে গেছিলাম, আরেকটা লাইন মানে মায়ের ভোগ দেওয়া হচ্ছিল, তার জন্য একটু মানে লাইনটাকে আটকে দিয়েছিল, তার জন্য একটু লেট হয়েছে। তারপরে যাদের কথা আমি বলছিলাম, বলতে আসছিলাম, বয়স্ক যারা ছিল, তারা যেহেতু অনেক কষ্ট করে উঠেছে, এখন যাওয়ার সময় গাড়ি একজন গেছে গাড়িতে, আরেকজন গেছে পালকিতে। তাদের শরীরের অবস্থা একটুখানি খারাপ ছিল। হ্যাঁ, যাতে তার ইচ্ছা ছিল আমি হেঁটে উঠবো, সত্যি হেঁটে উঠেছে। কিন্তু নামার সময় সে আমাদের আগেই বলেছিল আমি নামার সময় হয়তো আমি পারবো না নামতে। আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, তোমাকে ঠিক গাড়িতে নামাবো। আমরা ঠিক ওনাকে গাড়িতে পালকিতে তুলে, একজনকে গাড়িতে তুলে আমরা সবাই হাঁটতে আরম্ভ করলাম। আর আরেকটা জিনিস, এখানের নিয়মের মধ্যে বা মান্যতার মধ্যে বলা হয়, এখানে যে বাবা ভৈরব দেব আছে, বাবা ভৈরব দেবের দর্শন না করলে নাকি মায়ের দর্শন বা মায়ের পুজো সাফল্য হয় না। আমরা চেষ্টা করেছিলাম রোপওয়ে করে উপরে যাওয়ার, কিন্তু গিয়ে দেখলাম যেহেতু নবরাত্রি চলছে, প্রচণ্ড পরিমাণে ভিড়। রোপওয়ের টিকিট পেতে আমাদের অনেকটা সময় লেগে যেত। আর রোপওয়ে 4টে অবধি খোলা থাকে, তারপর রোপওয়ে বন্ধ হয়ে যাবে। আমরা দেখলাম রোপওয়ে ওঠার লাইনও আছে, ও টিকিটেরও লাইন আছে। তার জন্য আমরা বাবার কাছে যেতে পারলাম না। বাবাকে দূর থেকে প্রণাম করে ওখান দিয়ে বেরিয়ে পড়লাম। এখন আমরা হাঁটছি, মোটামুটি 8 ঘন্টা হাঁটা হয়ে গেছে। হেঁটে আমরা নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছি, দেখি কতক্ষণ লাগে যেতে। এখন বিকাল নেমে আসছে, আর আমরা যাওয়ার সময় যতগুলো চেকপোস্টের মধ্যে দিয়ে গেছিলাম, কোনো ভিড় ছিল না, কোনো লাইন ছিল না। কিন্তু তোমরা এক্ষুনি দেখতে পারলে আমরাও একটা চেকপোস্টের সামনে দিয়ে এখন আসলাম। ভালো, এখন চেকপোস্টগুলোতে
মানে ভালো ভালো লাইন রয়েছে। আরেকটা কথা বলবো, মায়ের দর্শন অত সোজা না, কিন্তু একটু ধৈর্য ধরে তোমরা যদি রেস্ট নিয়ে যেতে পারো তো অবশ্যই মন খুলে হাসি মুখে ঠিক মায়ের দরবারে গিয়ে পৌঁছাবে। যখন তার দর্শনটা পাবে আমার মতন তোমাদেরও হৃদয় ভরে একটা সব কষ্ট ভুলে খুবই আনন্দ পাবে। মানে রাস্তার মধ্যে সমস্যা বলতে তোমাদের হয়তো আগেও বলেছি, এত ঘোরা যাচ্ছে, তাদের পটিগুলো রাস্তায় পড়ে রয়েছে ওটা। আর এই যাত্রা যা আমি আসলাম, যেগুলো আমি বুঝলাম তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করছি। ভাই বললো আমাকে আমাদের তাদের ভিডিও কোথায় তাকে নিলাম। হ্যাঁ, যেটা বলছিলাম, আমি যখন পুজো যখন দিতে যাই আমি ফোনটা রেখে দিয়েছিলাম, কারণ অত অবধি ফোনটার অ্যালাউ করেছিল। এখন প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরা যখন সত্যি যাত্রা শুরু করেছিলাম এত ভিড় ছিল না, এত সমস্যা ছিল না। এখন বিকাল হচ্ছে আর ভিড় প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। আমি যা বুঝলাম, যাত্রা করার ভালো সময় হলো একদম ভোরবেলা। আর যদি রাত্রিবেলাও কেউ যাত্রা শুরু করতে পারো, মানে দুপুর তোমরা মানে যাত্রা শেষ করে বাড়ি মানে হোটেলের দিকেও চলে যেতে পারো। কিন্তু এই সময় যাত্রা শুরু করা মানে প্রচুর ভিড়ের সম্মুখীন হওয়া, সত্যি খুব ভিড়। আর মাও যখন এখান থেকে গেছিলো তারও কত কষ্ট হয়েছিল। আমরা তো তখন থেকে হেঁটে যাচ্ছি, এখনও নিচ অব্দি পৌঁছতে পারছি না। আর আমাদের সত্যি হাঁটা মানে বসা, দাঁড়ানো, একটু খাওয়া, আবার জল খাওয়া, আবার হাঁটা, এরমভাবে। কারণ মানে এখন আমরা ইনক্লাইনভাবেই নিচের দিকে নামছি, হাঁটুতে বা পায়ের কাপে অনেকটা লাগছে, তার জন্য এরমভাবে রেস্ট নিতে নিতে যাচ্ছি। আর এই যাত্রার একটা ইতিহাস আছে, শুনেছিলাম মা যখন মর্তে এসেছিল বৈষ্ণবী রূপে, তখন ভৈরব তাকে তাড়া করেছিল, কারণ মা এসেছিল মানব সেবা বা মানব জাতির রক্ষার জন্য। ভৈরবের হাত থেকে বাঁচার জন্য মা এই গুহায় আসেন হনুমানজির সহায়তায়। যখন নিচ থেকে এই পথে হাঁটা দেন, তখন নিচে হনুমানজির খুব জল তৃষ্ণা পায়। তখন মা বান প্রয়োগ করে একটি নদী সৃষ্টি করে, সেটাকেই বলা হয় বানগঙ্গা, যেটা আমরা স্টার্ট করেছিলাম যেখান থেকে যাত্রা। তারপরে পাদুকা মন্দির আপনাদের দেখিয়েছি, ওখান থেকে মা দাঁড়িয়ে, ওটা একটু উঁচু টিলার জায়গা ছিল, মা ওখানে দাঁড়িয়ে কাল ভৈরবকে দেখছিল। আর মায়ের চরণ এখনও ওখানে আছে, তাই ওই জায়গাটার নাম বলা হচ্ছে পাদুকা মন্দির। তারপরে হনুমানজির সহায়তায় আমরা যেখানে মায়ের দর্শন পেলাম গুহায়, সেই গুহায় মা লুকিয়েছিলেন, কিন্তু ভৈরব তাকে ওখান থেকে খুঁজে বার করেছিল ওই গুহা থেকে। তখন মা চণ্ডীর রূপ নেয় ও ভৈরবের মস্তক ধর থেকে বাদ দিয়ে দেয়। তারপরে ভৈরব মায়ের কাছে ক্ষমাপ্রাপ্তি হয়, সে ঠিক মায়ের গুহার উপরেই তাকে একটা স্থান মা দেয়, ও সেখানে সবাই মানে আমরা পুজো দিতেও যাই। এখন বলা হয়, তার জন্যই বলা হয়েছিল যে মায়ের দর্শন করলে তার দর্শনও করতে হয়। এইটা হলো মা বৈষ্ণবদেবীর একটা ছোট একটা ইতিহাস, যেটুকুনি আমি শুনেছি সেটুকুনি আপনাদের সামনে বললাম। অ্যাকচুয়ালি কোনো কিছুর আমরা যখন উপলব্ধি করি, তার ইতিহাসটা যদি জানতে পারি, সেটা যেটুকুনি ইতিহাস আমি শুনেছি সেটুকুনি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আর এখন আলো দেখে বুঝতেই পাচ্ছেন কতটা বেলা হয়ে গেছে। এবার প্রায় আমার নিচের দিকে নেবেও গেছি।
আর এই যাত্রায় কি কি অসুবিধা হয়েছে সেগুলো আপনাদের আমি একটু পরে শেয়ার করছি। কারণ এই রাস্তা দিয়ে এখন যেরকম বললাম খুব ভিড়, এখন এই রাস্তাটা অনেক দর্শনার্থী এখন যাচ্ছে। আর এই যাত্রায় কি কি অসুবিধা হয়েছে সেগুলো আপনাদের আমি একটু পরে শেয়ার করছি। কারণ এই রাস্তা দিয়ে এখন যেরকম বললাম খুব ভিড়, এখন এই রাস্তাটা অনেক দর্শনার্থী এখন যাচ্ছে। তার জন্য আমি যখন ফাঁকা পাবো আমি একটা জায়গায় গিয়ে আপনাকে আমি বলছি। শেষে একটা জায়গায় বসলাম। আর তোমাদের যেরকম বলছিলাম, বৈষ্ণবদেবী যাত্রা করতে গেলে সবার তো আগে এই জিনিসটা করা খুব দরকার। আর এটা তোমরা আশা করি কাটরার যে হোটেলগুলো থাকবে, হোটেলের কাউকে বললেই, কাউকে যদি বলো এটা কোথায় হয়, এর নাম হলো RFID। এটা কাটরা বাস স্ট্যান্ডেও হয়, স্টেশনেও হয়, কাটরা স্টেশনেও হয়, আরও একটা জায়গায় হয়, ওটা আমি জানা নেই ওটা কোথায় হয়। 3টে জায়গায় হয়। সবার আগে বন্ধ হয় হলো বাস স্ট্যান্ডেরটা, তারপরে বন্ধ হয় হলো কাটরা স্টেশনেরটা। আমরা স্টেশন থেকেই করেছি রাত 10টার সময় গিয়ে। শুনেছিলাম 10টায় বন্ধ হয়ে যায়, তাও দেখলাম যে খোলা আছে আর খুব ফাঁকাও আছে, তার জন্য করলাম। কিন্তু সবাই বলবে যে এটার নিয়ম হলো 10 ঘন্টা বা 10 ঘন্টা মেয়াদ থাকে, মানে 10 ঘন্টা। এটা হয়তো অন ভিডিও বলা তেমন উচিত না, তাও বলছি। এটার নিয়ম আছে 10 ঘন্টা এর মেয়াদ থাকে। ওখান দিয়ে লেখাও থাকবে এটা যখন দেবে তার 10 ঘন্টার মধ্যে তোমাকে রিটার্ন আসতে হবে, চেকপোস্ট ক্রস করতে হবে। কিন্তু সুবিধা অসুবিধায় যদি তোমরা পরও যদি লেটও হয়, আশা করি সেই সমস্যাটা হবে না। কেন আমরাই 10টার সময় নিয়েছি, এখনও 10 ঘন্টা তো হয়েই গেছে, মানে 12 ঘন্টা তো হয়েই গেছে, 12 ঘন্টা হয়ে গেছে। কিন্তু এখন আমরা চলছি। নিচে হয়তো যখন এটা জমা দেবো দেখি উনি ওখানে কি বলে। অনেকে জিজ্ঞাসা করেছি, উনি বললো অতটা অসুবিধা হওয়ার কথা না। তার জন্য এটার জন্য ওরা ভাববেন না যে আমাদের 10 ঘন্টায় কমপ্লিট করে আসতে হবে। আপনারা ধীরে সুস্থে শরীরকে বাঁচিয়ে এই ট্রেকটা পূরণ করবেন, উপরে উঠবেন ভক্তি মনে আবার নিচেও আসবেন। আরেকটা হলো মায়ের ওখানে ফোন অ্যালাউ করে না, তার জন্য যেখান থেকে যদি কেউ ট্রেকটা মায়ের লকার থেকে যখন আমরা মন্দিরের দিকে যাব, আপনাদের সঙ্গীদের যাদের সঙ্গে আপনি ট্রেকটা করছেন বা মায়ের দর্শন করতে যাচ্ছেন, তাদেরকে বলে দেবেন যে যদি কোনোভাবে আপনি হারিয়ে গেছেন বা দলছুতো হয়ে গেছেন, তাহলে মানে যেখানে যেই লকার, সেই লকারের দিকে যাতে আসে। কারণ আমাদের সঙ্গে এরকম জিনিস এটা ঘটেছে, তার জন্য আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তেমন সমস্যায় আমি এখানে পড়িনি। আরেকটা সমস্যায় পড়িনি বলতে আরেকটা হলো, মানে আমাদের ইচ্ছা ছিল ভৈরব বাবার মন্দির যাওয়ার, কিন্তু আমরা যেতে পারিনি। অনেকটা লাইন ছিল, আমাদের আগের থেকে অনলাইন বুকিং করা ছিল না, তার জন্য আর অনেকটা লাইন ছিল। আর 4টে অবধি রোপওয়ে চলছিল, 4টের পর রোপওয়ের লেখা ছিল বন্ধ হয়ে, তার জন্য আমরা রিস্ক নিইনি। আপনারা যখন আসবেন ওই রোপওয়ে পচ্ছিটা কেটে আসবেন, তাহলে আরও ভালো হবে। আর আরও যদি বয়স্ক মানে এজেবল কেউ যদি থাকে, তারা যারা ব্যাটারি গাড়ি মানে ব্যবহার করতে চাইছেন আপনারা এই যাত্রাতে, তারাও এই ব্যাটারি গাড়ি আগের থেকে বুকিং করে আসবেন, নাহলে ব্যাটারি গাড়িও এখান দিয়ে পাবেন না। টোটাল এসবের মধ্যে দিয়ে আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি। কারণ টোটাল ব্লগটা আমি কলকাতা টু কাটরা মায়ের দর্শন আমি আপনাদের এখানে ভিডিওতে দেখালাম। পাঞ্জাবের স্বর্ণ মন্দির, পাঞ্জাবের ছোট্ট একটা সাইট সিন, তার আদব কায়দা, খাওয়া দাওয়া, তারপরে আমাদের ছোটো ট্যুর ট্রাভেলস, মানে ছোটো বলবো না, অনেকজনই আমরা এসেছি। ট্যুর ট্রাভেলসের কিরমভাবে আমরা ঘুরছি, কি খাচ্ছি, সব কিছুর মধ্যে আপনাদের রাখলাম। এও আমাদের এই ব্লগের মধ্যে রয়েছে। আমরা এখন এই ট্রেকটা শেষ করে আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি। আমরা নিচেই নেবে এখন বসে আছি। আমার দুজন সাথী এখনও আসতে বাকি আছে, ওরা আসলেই আমরা অটো ধরে আমরা চলে যাব। অটো ধরে মোটামুটি অটো আসার সময় নিয়েছিল 200 টাকা, যাওয়ার সময় নেবে হলো 300 টাকা। এটাও আপনাকে আমি বলে দিলাম। এখানেই আমি আমার ব্লগটা শেষ করলাম। চলুন, টাটা, বাই।